প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে একাদশ শ্রেণীর জন্য এটা ৭৫তম এবং দ্বাদশ শ্রেণীর জন্য এটা ৩৭তম অনলাইন ক্লাস। এটা একাদশ শ্রেণীর সাথে এই ক্লাসটা ঠিক আমি জুম ক্লাসের মাধ্যমে কন্ডাক্ট করব। তো আমার পরিচিত তোমরা জানো, তারপরে বলছি জয়তশীল সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্র অধ্যায় ১ অ্যানিম্যাল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন থেকে লেসন 10 পাইলাম করডাটা সুপার ক্লাস নেথোস্টোমাটা টু ক্লাস মেমেলিয়া। দেখো, সুপার ক্লাস 1 পর্যন্ত আমরা পড়েছি, পেট্রোমাইজনটিরা ক্লাস পর্যন্ত পড়েছি। আজকে যেখান থেকে শুরু করব সুপার ক্লাস 2 নেথোস্টোমাটা। খেয়াল করবা, গ্রিক শব্দ নেথোস মানে হচ্ছে মানে চোয়াল, প্লাস স্টোমা হচ্ছে মাউথ মানে মুখ, অর্থাৎ চোয়াল বিশিষ্ট মুখ। এই শ্রেণীতে আমরা এই সুপার ক্লাস অধিশ্রেণী, এটার আন্ডারে শ্রেণী আছে সুপার ক্লাস 2, প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গ বিশিষ্ট এবং তরুণাস্থি ও অস্থিময় প্রাণীগোষ্ঠী হিসেবে সুপার ক্লাস বা অধিশ্রেণী নেথোস্টোমাটা, এখানে একটা এস হবে, এসটা পরে নাই, ও এর পর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের, এটা দন্তন হবে, মেরুদণ্ডী প্রাণীর সমাবেশ ঘটেছে এই অধিশ্রেণীতে। এসব প্রাণীকে 7টি ক্লাস বা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন দেখো, ক্লাস 1 কন্ড্রেক্টিস, একটু খেয়াল করবা, কন্ড্রেক্টিস গ্রিক শব্দ কান্ডুস মানে হচ্ছে কার্টিলেজ মানে হচ্ছে তরুণাস্থি, প্লাস ইকথিস ইকুয়াল টু ফিশ মানে তরুণাস্থি বিশিষ্ট মাছ, তরুণাস্থি যুক্ত মাছের কথা বলা হচ্ছে ক্লাস 1 কন্ড্রেক্টিসের ক্ষেত্রে। এটি নেথোস্টোমাটার প্রথম শ্রেণী। বর্তমানে শ্রেণীতে প্রায় 1000 প্রজাতির তরুণাস্থিময় মাছ শনাক্ত করা হয়েছে। এটি প্রাচীন হলেও বেশ উন্নত গোষ্ঠী, সুগঠিত সংবেদ অঙ্গ, শক্তিশালী লেজ ও সাঁতার পেশি এবং শিকারী স্বভাবে সব মিলিয়ে জলজ পরিবেশের এক দাপুটে গোষ্ঠী হিসেবে পরিচিত। এদের অধিকাংশই সামুদ্রিক। এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো লক্ষ্য করবে, দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক সূক্ষ্ম কাঁটার মতো আঁশে আবৃত। এই যে এটি হচ্ছে স্ট্রিংরে, এটাকে শাপলা পাতা মাছ হিসেবে বলা হয়। এটা হচ্ছে হাঙ্গর, থুট্টি হাঙ্গর, এটা হচ্ছে এই যে হাতুড়ি মাথা হাঙ্গর, এই যে হাতুড়ি, এই যে হাতুড়ি মাথা হাঙ্গর বলা হয়, হাতুড়ি হাঙ্গর বলা হয়। এদের দেহে যে আঁশ রয়েছে সেই আঁশগুলোর নাম হচ্ছে প্লাকয়েড। দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক সূক্ষ্ম কাঁটার মতো আঁশে আবৃত। অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়। এদের দেহের ভেতরে যে কঙ্কাল, এটা রুই মাছের কঙ্কালের মতো নয়, ইলিশ মাছের বা কই মাছ কিংবা শিং মাগুর মাছের যে কঙ্কাল সেরকম নয়। এদের কঙ্কালগুলো নরম কোমল, এই জন্য এরা তরুণাস্থি বিশিষ্ট মাছ। মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া, এই যে দুপাশে 5 থেকে 7 জোড়া, এই যে এখানে দেখো ফুলকারন্ধ্র আছে, ফুলকারন্ধ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত, এই যে ফুলকারন্ধ্র। এদের সংখ্যা প্রজাতি ভেদে 5 থেকে 7 জোড়া পর্যন্ত হয়। পুচ্ছ পাখনা হেটেরোসার্কাল, এটার একটু ব্যাখ্যার দাবি রাখে, অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান। এই যে দেখো, এখান থেকে হিসাব করে একটু পর্যন্ত পুচ্ছ পাখনা, বাট এই যে একটা অংশ এবং এই অংশটা দেখো, এই অংশটা কত বড়, এই অংশটা কত ছোট। এখানে দেখো এই অংশটা কত বড়, এই অংশটা কত ছোট। ঠিক এমনটি হলে হেটেরোসার্কাল মানে অসমান, দুটি খণ্ড অসমান হয়। মুখ ছিদ্র ও নাসারন্ধ্র মানে মস্তকের মাথার অঙ্কীয় দেশে, এই যে অঙ্কীয় দেশে অবস্থিত। চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে, এদের চোয়ালে কিন্তু বেশ ভালো রকমের দাঁত থাকে। যাই হোক, এটা স্টিংরে, প্লেসিওবেটিস ডেভিসি, স্কলিওডন লেটিকরাস এবং ইউএসফ্রিনাডুসাই, এগুলো হচ্ছে কন্ডাক্টিসে গেল। এখন ক্লাস 2 তে আসো, অ্যাক্টিনোপটেরিজি, গ্রিক অ্যাক্টিস মানে রেস, রশ্মি, টেরিক্স মানে ফিন মানে পাখনা, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। এই শ্রেণীভুক্ত মাছগুলো রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, রে ফিন ফিশেস নামে পরিচিত। এই শ্রেণীতে 31,045 প্রজাতির মাছ রয়েছে। এখানে কোনো তথ্য ভুল থাকলে বইয়ের সাথে মিলিয়ে নেবা, টাইপ করতে সময় অনেক কিছু ভুল হয়ে যায়। জীবিত মাছের প্রায় 96% এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ঝর্ণা, হ্রদ, গুহা, গর্ত, বরফ, গভীর সাগর, সবখানে জাতীয় মাছ বিস্তৃত।
বৈশিষ্ট্যে চলে আসো, ক্যারেক্টারিস্টিক্স যাকে আমরা বলছি। ত্বক গ্রন্থিময়, এর দেহের যে ত্বক সেখানে গ্ল্যান্ড থাকে এবং সাধারণত সাইক্লয়েড বা চিনয়েড ধরনের আঁশে আবৃত। কিছু ক্ষেত্রে আঁশ নেই, যেমন শিং মাগুরে আঁশ নেই। কই মাছের যে স্কেল বা আঁশ, এটা হচ্ছে টিনয়েড, চিরুনির মতো। কই মাছটা হাতে নিয়ে লেজের দিক থেকে মাথার দিকে হাতটা টেনে নিলে কেমন কাটা কাটা লাগে। তারপর তাদের যে স্কেলগুলো রয়েছে, স্কেলের এই যে পেছনে যে প্রান্তটা রয়েছে সেদিকে কাটা কাটা আছে। ত্বক গ্রন্থিময় এবং সাধারণ সাইক্লয়েড, এটা হচ্ছে রুই মাছের যে আঁশ, সাইক্লয়েড ধরনের। কিছু ক্ষেত্রে আঁশ নেই। অন্তকঙ্কাল অস্থিময়, এদের অন্তকঙ্কালটা বহনী, অস্থিময়। মাথার দুপাশে একটি করে ফুলকারন্ড অবস্থিত। এই যে ফুলকারন্ড একটি করে থাকে, এই যে ফুলকারন্ড একটি করে থাকে, যা কানক দিয়ে আবৃত থাকে। পুচ্ছ বা পচ্ছিক পাখনা হোমোসাইকেল, দেখো এটা আর এটা সমান, এই যে এটা সমান, এই যে এটা সমান। এটা হচ্ছে হোমোসার্কাল, অর্থাৎ উচ্চ পাখনার যে দুটি অংশ থাকবে সে দুটি সমান এবং রশ্মিযুক্ত। অবশ্যই এখানে তো রে তো আছেই, রে তো আছে, রে আছে, এই যে এখানেও রে আছে, এই যে রে আছে, এখানেও রে আছে, এই যে কাটার মতো শলার মতো এগুলো রে, এখানেও আছে। এগুলো হচ্ছে রে ফিনফিশ। বায়োথলি বা পটাশিয়াম ব্লাডার থাকে, দেহকে পানিতে বেঁচে থাকতে সাহায্য করে। ক্লাস 3 তে আসো সার্কোপটেরিজি। সার্কোস মানে হচ্ছে ফ্লেশ, মাংস, টেরিক্স মানে হচ্ছে ফিন। আমরা কনভেক্টিস পড়েছি, তুলরাস্তিবিষ্ট মাছ। অ্যাক্টিনোপটেরিজি পড়েছি, রশ্মিময় মাছ। এবং সার্কোপটেরিজি খেয়াল করো, মাংসল পাখনা। পুরোটা হলেই বুঝবা। এই শ্রেণীভুক্ত মাছকে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলে, লোক ফিনফিশিস। বিজ্ঞানীদের ধারণা এই শ্রেণীর কোনো মাছ থেকে চতুষ্পদী ও স্থলচর প্রাণী হিসেবে উভচর গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। বর্তমানে মাত্র 8 প্রজাতির মাছ জীবিত আছে। এই গোষ্ঠীর লাংফিশ আফ্রিকা, দক্ষিণে আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বিস্তৃত। লাংফিশ খেয়াল করবা, ফুসফুসধারী মাছ। অন্যদিকে সিলাকান্থ নামে পরিচিত দ্বীপ প্রজাতি ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর এখানে দন্তের সাথে একটা আকার হবে, ও ইন্দোনেশিয়ার উপকূলে বিস্তৃত। ক্যারেক্টারিস্টিক গুলো দেখো, গ্যানোয়েড ধরনের আঁশে আবৃত। এর আগে যা বলেছি, প্লাকোয়েড, সাইক্লয়েড, টিনয়েড। এই আঁশগুলো হচ্ছে আসলে একটু মানে পুরু, একটু ভারী, ডার্মাল। এই এমন কিছু উপাদান আছে যেটাকে শক্ত করেছে, পুরু করেছে, তুলনামূলক একটু ভারী করেছে। এই জন্য এটা এই গ্যানোয়েন, যার নাম, উপাদানটার নাম গ্যানোয়েন, সেই গ্যানোয়েন থেকে এটাকে গ্যানোয়েড ধরনের আঁশ বলা হচ্ছে। রুই মাছের আঁশটা যেমন, ইলিশ মাছের আঁশটা যেমন, কই মাছের আঁশটা যেমন, বা শাপলা পাতার আঁশটা যেমন। শাপলা পাতার আঁশটা হচ্ছে স্কেল, যেটা আঁশ, বা হাঙ্গরের যে আঁশ বা স্কেল, এটা হচ্ছে প্লাকয়েড। কই মাছটা হচ্ছে টিনয়েড। রুই মাছ, ইলিশ মাছ, এগুলো হচ্ছে প্লাকয়েড, সরি সাইক্লয়েড। বাট এই যে সার্কোপটেরিজের ক্ষেত্রে এটি হচ্ছে গ্যানোয়েড। এদের আঁশগুলো এতক্ষণ ধরে যে নামগুলো বলেছি, প্লাকয়েড, সাইক্লয়েড, চিনয়েড, সেগুলোর তুলনায় তুলনামূলক পুরু এবং ভারী স্তর স্তরে গ্যানোয়েন জাতীয় উপাদান এটাতে সঞ্চিত হয়, অনেকটা ডার্মাল, শক্ত, শক্ত। অন্তকঙ্কাল অস্থিময়, মাথার দুপাশে একটি করে ফুলকারন্ড থাকে, যা কানক দিয়ে আবৃত। এদের পটকা বা সুইমব্লাডার রক্তজালিকা সমৃদ্ধ এবং শ্বসন ও বেঁচে থাকতে সাহায্য করে। প্লাস ডিফি সার্কেল বা ডাইফাই সার্কেল খেয়াল করে, ব্যাখ্যাটা এখানে আছে, আমি দিচ্ছি, এটা তো ভালো করে বোঝা যাবে। এই যে এটা একটু খেয়াল করবা, ডাইফাই সার্কেল কি বলছে দেখো, অর্থাৎ পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা মানে হচ্ছে একবার শেষের দিকে যেটা একবারে কডাল ফিন বলা হয়, পুচ্ছ পাখনা, ইয়েস কডাল ফিন। দেখো, লেস ডাইফাই সার্কেল, অর্থাৎ উচ্চ পাখনার অংশ দুটি একীভূত হয়ে, এই দেখো দুটো অংশ এক হয়ে গেছে, আলাদা নয়, অভিন্ন ও নমনীয় পাখনা হিসেবে লেজ ঘিরে অবস্থিত। এই যেটা যদি লেজ হয়, এই যে লেজ হয়, এই লেজটাকে এই যে উপরের পাখনাটা, এই যে নিচের পাখনাটা এক হয়ে একত্রিত হয়ে অবস্থান করেছে। এটা দুটি অংশে বিভক্ত নয়, একটা মাংসল, একটা পিণ্ডের মতো, একটা খণ্ডের মতো। এই জন্য বলা হচ্ছে লোক ফিন ফিশ। এগুলো দেখো অনেকটা মাংসল, ফ্লেশি মাংসল, এই জন্য লোক ফিন ফিশ। এদের স্কেল গুলো দেখো কেমন পুরু, কেমন ভারী, কেমন শক্ত। এগুলোকে বলা হয় গ্যানোয়েড ধরনের স্কেল বা আঁশ। লেস ডাইফাই সার্কেল ধরনের, অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি একীভূত হয়ে অভিন্ন ও নমনীয় পাখনা হিসেবে লেজ ঘিরে অবস্থিত। অভিন্ন মানে
এখানে আলাদা কোনো পার্ট নাই, বাট একটা উপরের দিকের একটা নিচের দিকের, দুটা একীভূত হবে নমনীয় মাংসল এবং লেজ ঘিরে অবস্থান করে। এই যে সিলিকা লেচিমেনোরিয়া চালুমনি, অস্ট্রেলিয়ান লাংফিশ দেখো, নিউসেরাটোরাস ফরেস্ট্রি, এগুলো বৈজ্ঞানিক নাম হিসেবে আসে পরীক্ষায়, একটু খেয়াল রাখতে হবে। ক্লাস 4 অ্যামফিবিয়াতে আসো। এমফি মানে বহুত, মানে উভয়, বায়োস মানে লাইফ, জীবন। এই শ্রেণীর সদস্যরা স্থলভাগ জয়ের উদ্দেশ্যে সর্বপ্রথম পায়ে নিয়ে যাত্রা শুরু করেছে, মানে 4 পা দিয়ে আর কি, 4 পা নিয়ে যাত্রা শুরু করেছিল। তখন থেকে এইসব প্রাণী চতুষ্পদী টেট্রাপড নামে পরিচিত। মূলত স্থলচর হলেও জননকালে এরা ডিম পাড়তে পানিতে আসতে বাধ্য হয় এবং পানিতে ডিমের পরিস্ফুটন ঘটে। এই কারণে এ গোষ্ঠীর সদস্যরা উভয়চর, অর্থাৎ স্থলভাগ এবং জলভাগ উভয় জায়গায় তারা বিচরণ করে। বর্তমানে জীবিত উভয় প্রজাতির সংখ্যা 7,700টি। এর মধ্যে লেজ বিশিষ্ট উভচর প্রজাতি 715টি, আর পা বিহীন প্রজাতি রয়েছে 200টি। বাকিগুলো 4 পা বিশিষ্ট উভচর, যেমন ব্যাঙ। বৈশিষ্ট্যগুলো দেখো, গ্রন্থিময় ত্বক বিশিষ্ট এক্টোথার্মিক, অর্থাৎ দেখো দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। চতুষ্পদী মেরুদণ্ডী, তোমরা ব্যাঙের কথা জানো, ব্যাঙ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ এদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। শীতকালে যখন পরিবেশের তাপমাত্রা কমে যায়, ব্যাঙের দেহের তাপমাত্রা কমে যায়। হ্যাঁ, আবার গরমকালে যখন বেড়ে যায় তখন তাদের দেহের তাপমাত্রা বেড়ে যায়। এই জন্য ব্যাঙ শীতকালে শীতনিদ্রায় যায়, গ্রীষ্মকালে গ্রীষ্মনিদ্রায় যায়। কারণ কি, শীতকালে যখন পরিবেশের তাপমাত্রা কমে যায় তখন ব্যাঙের দেহের রক্তের তাপমাত্রা কমে গেলে জমাট বেঁধে গিয়ে তার মানে মৃত্যুমুখে পতিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। সেই ঝুঁকি এড়ানোর জন্য শীতকালে তুলনামূলক গরম পরিবেশ উষ্ণ স্থানে গাছের কোঠরে, ইটের নিচে, গর্তে লুকিয়ে আত্মগোপন করে থাকে। তখন কঠিন প্রতিকূল পরিবেশটা মোকাবেলা করে, ফেস করে, এইভাবে সে বেঁচে থাকে। গ্রীষ্মকালে যখন আবার টেম্পারেচার বেড়ে যায় তখন তারা তুলনামূলক শীতল পরিবেশে অবস্থান করতে থাকে বা করে। যাই হোক, গ্রন্থিময় ত্বক দেহের যে ত্বক, সেখানে গ্রন্থি আছে। গ্রন্থিময় ত্বক বিশিষ্ট এক্টোথার্মিক প্রাণী, অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে, এটাই হলো এক্টোথার্মাল প্রাণী। চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী, লার্ভা অবস্থায় জলচর কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর হতে পারে। ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়, শ্বসনেও সাহায্য করে। ত্বকীয় শ্বসন তোমরা জানো, উভচরের ক্ষেত্রে রয়েছে। অগ্রপদে 4টি, পশ্চপদে 5টি। দেখো 1, 2, 3, 4। এই দেখো 1, 2, 3, 4, 5 করে নখরবিহীন, এখানে কোনো নেল নেই, আঙ্গুল থাকে। লার্ভা দশায় ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুস, ত্বক ও মুখ বিপরীত মিউকাস ঝিল্লির মাধ্যমে শ্বসন ঘটে। হৃৎপিণ্ডের চেম্বার হচ্ছে 3টি। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অ্যাট্রিয়া মানে ট্রিয়াম অলিন্দ এবং একটি ভেন্ট্রিকল মানে নিলয়। এই দেখো লাল সালামান্ডার, এটা হচ্ছে কি রুক্ষ ব্যাঙ, আর এটা হচ্ছে সোনালী ব্যাঙ। ক্লাস 5 রেপটিলিয়া, ল্যাটিন থেকে রেপ্টো মানে ক্রিপ, হামাগুড়ি দিয়ে চলা। ভূভাগ জয়ের নেশায় চতুষ্পদী প্রাণীদের অক্লান্ত অভিযান আরো গতিময় হয়েছে সরীসৃপ প্রজাতির উৎপত্তি ও বিকাশের মাধ্যমে। আসলে বিবর্তনের ধারায় যেটা পড়ছি আমরা, তারপরটা কিন্তু আগেরটা চেয়ে উন্নত। উভচরে যে গাঠনিক ও শারীরবৃত্তিক বাধা ছিল, সরীসৃপে তা অপসারিত হওয়ায়, এটা বানানটা ঠিক করতে হবে, হওয়া ও অন্তস্থ আকার অন্তস্থ, দ্রুত পৃথিবী জয় করতে পেরেছে। শুষ্কতা, এটা বানানটা শুষ্কতা হবে। ও ডিমের পরিস্ফুটন জনিত সমস্যা সহ নিষেধ, পানি ধরে রাখা, স্থলে বিচরণ, খাদ্য গ্রহণ ও রক্ত সংবহন জনিত সমস্ত বাধা অতিক্রম করে সরীসৃপ প্রজাতিরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। বর্তমানে জীবিত সরীসৃপ প্রজাতির সংখ্যা 10,450। কিছু প্রিন্টিং মিস্টেক আছে, মানে টাইপিং কিছু মিস্টেক আছে, এগুলো নিজেরা শুদ্ধ করে নিও, তেমন জটিল ভুল নয়। বৈশিষ্ট্য দেখো, সরীসৃপের দেহ শুষ্ক, শুষ্ক ও এপিডার্মিস উদ্ভূত আঁশ বা শক্ত প্লেটে আবৃত। পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল। এর আগে দেখেছিলাম ব্যাঙদের ক্ষেত্রে অগ্রপায়ে 4টি, পশ্চাৎপদে 5টি, এখন 5টি করে। দেখছো বিবর্তন দ্বারা এরা উন্নত। এপিডার্মাল হচ্ছে বহিত্বকীয়, বহিত্বক থেকে উদ্ভূত আঁশ বা শক্ত প্লেটে আবৃত। এটা একটু খেয়াল করবা, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত থাকায় হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যতিক্রম কুমির, এটা মনে রাখবা, কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ। কুমির যদিও রেপটাইলস, বাট এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো নিলয় অসম্পূর্ণ দ্বিধা বিভক্ত, বাট কুমিরের সম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত হয়, 4টি প্রকোষ্ঠ দেখা যায়। ফুসফুসি এদের একমাত্র শ্বসন অঙ্গ।
সরীসৃপের ডিম চামড়ার মতো বা চুনময় খোলসে আবৃত থাকে। ভ্রূণের পরিস্ফুটনের সময় বহির্ভ্রূণীয় ঝিল্লি সৃষ্টি হয়, এ কারণে কোনো লার্ভা নেই বা থাকে না। অ্যাবিস শ্রেণীতে আসো। পাখি শ্রেণী যেটাকে বলা হয়, অ্যাবিস মানে বার্ড, মানে পাখি। পানি ও ডাঙ্গা ছেড়ে যে মেরুদণ্ডী গোষ্ঠী আকাশচারী হয়েছে তা পাখি নামে পরিচিত। এদের উৎপত্তি, বিকাশ ও বৈচিত্র্য এত বিচিত্র যে কারণে হবে, একটা হবে না। পাখি নিয়ে আলোচনাও বেশি। আকাশ, মাটি, পানি সবখানে পাখির অবাধ বিচরণ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর কাছে ঈর্ষণীয় মনে হওয়া স্বাভাবিক। মেরু অঞ্চল সহ পৃথিবীর সমস্ত প্রাকৃতিক পরিবেশে পাখি বিস্তৃত। অনেক প্রজাতির পাখি আবার এতটাই সুযোগ সন্ধানী যে বছরের নির্দিষ্ট সময়কাল ভিন্ন দেশে কাটিয়ে স্বদেশে ফেরত আসে। বর্তমানে পৃথিবীতে 10,000-এর বেশি প্রজাতির পাখি রয়েছে। পাখি হওয়ার জন্য মেরুদণ্ডী প্রাণীর এই নির্দিষ্ট গোষ্ঠীর আপাদমস্তকে পরিবর্তনের ঝড় বয়ে গেছে। পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে দেহকে হালকা করে উড্ডয়ন সফল অভিযান সম্পন্ন করা। বৈশিষ্ট্য দেখো, দেহ পালকে আবৃত, গ্রীবা প্রলম্বিত এবং এস আকৃতির। এটা কারেকশন করেছি, বাট তখন সেভ না করাতে এটা আবার আগের মতো আসছে। এটা এস হবে, এস আকৃতির। দেহ পালক এ আবৃত, গ্রীবা প্রলম্বিত এবং এস আকৃতির। ভুলগুলো আমি দেখেছি, প্রত্যেকটা ভুল আমি দেখেছি, কারেকশনও করেছি, বাট ওই যে কন্ট্রোল এস না দেওয়া হতো সেভ হয় না। উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে। চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে রূপান্তরিত হয়েছে বা পরিণত হয়েছে। এই যে চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে। অস্থিগুলো বায়ুগহ্বরপূর্ণ, হালকা, অনেক হাড়ে কেন্দ্রিত হয়েছে। পাখির হাড় দেখবা তুলনামূলক হালকা, কারণ আকাশে যাতে উঠতে পারে, উঠতে সুবিধা হয়, এই জন্য পাখির হাড় কে বলা হয় নিউমেটিক বোন বলা হয়। বায়ুগহ্বরপূর্ণ, ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত হয়েছে, এমনকি হাড়ের ভিতরেও বায়ুথলি প্রবিষ্ট হয়। এগুলো তার অভিযোজনের ক্যারেক্টার, যাতে সে উঠতে পারে, উঠতে সুবিধা হয়। শক্তিদায়ক খাদ্যের দ্রুত বিপাকের জন্য রয়েছে কার্যকর পরিপাকতন্ত্র। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অ্যাট্রিয়া ও 2টি ভেন্ট্রিকল। এটা বহু বচনে অ্যাট্রিয়া, এক বচন হয় অ্যাট্রিয়াম। পাখির শরীরে প্রথম সমস্ত শোণিত বা এন্ডোথার্মিক অবস্থা দেখা দিয়েছে, অর্থাৎ এদের রক্ত পরিবেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার সাথে ফ্লাকচুয়েট করে না, ওঠানামা করে না, কনস্ট্যান্ট থাকে। এটাই হলো ওয়ার্ম ব্লাডেড বা সমস্ত শোণিত প্রাণী। ম্যামেলিয়াতে আসো। স্তন্যপায়ী, ক্রিক ম্যামা মানে হচ্ছে ব্রেস্ট, স্তন। প্রাণীজগতের বিবর্তনের পরিক্রমায় সর্বোন্নত প্রাণীগোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে ম্যামেলিয়া শ্রেণী। 1.5 গ্রাম ওজনের বাদুড় থেকে শুরু করে 130 মেট্রিক টন ওজনের নীল তিমি সহ বিচিত্র আকার, আকৃতি ও গঠনের স্তন্যপায়ী রয়েছে। শারীরিক গঠনের সঙ্গে বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক সক্রিয়তার কারণে স্তন্যপায়ীরা আজ সংখ্যাগত দিক থেকে কম হলেও পৃথিবীর কর্তৃত্ব তারা দখল করে নিয়েছে। কম মানে পাখি, মাছ, পতঙ্গের তুলনায় কম। বর্তমানে প্রায় 6,000 প্রজাতির রসিকাঠ কেটেছিল, কেন জানি আবার রয়ে গেছে। স্তন্যপায়ী রয়েছে, মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত সদস্য। বৈশিষ্ট্য দেখো, দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত, ধর্মগ্রন্থি আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড আছে এবং লোম আবৃত। এটা হবে না। পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী, এটা লোমের ইংলিশ শব্দটা ছিল হেয়ার, এটা এরকম হয়ে গেছে। এটা আমি কারেকশন দিয়েছি, বাট সেভ না করাতে এরকম চলে আসছে, এখন কিছু করার নাই, আর নিজেরা শুদ্ধ করে নিবা। পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী স্তনগ্রন্থি থেকে ক্ষরিত মাতৃদুগ্ধে নবজাতক লালিত হয়, এটা তুমি জানো। 3 নম্বর দেখো, বহিকর্ণে পিনা, আমাদের কানের যে বাইরের ছাতার মতো অংশটাকে পিনা, এবং মধ্যকোণে 3টি ক্ষুদ্র অস্থি থাকে। এটা হিউম্যান বডি যখন পড়াবো, এই কানের যখন স্ট্রাকচার পড়াবো তখন জানবো। চোয়াল বিভিন্ন ধরনের দাঁতযুক্ত, এই ধরনের বানানো দন্তন হয়। পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, এটা মনে রাখবো, এটা পরীক্ষা এমসিকিউ আকারে আসে। পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। তারপরে আসো, হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। স্তন্যপায়ীরা আজ সব ধরনের পরিবেশ ছাড়াও স্থলচর, জলচর বাসস্থানে ব্যাপক বিস্তৃত একটি উপগোষ্ঠী আবার উড্ডয়নে সক্ষম, যেমন বাদুড়। অর্থাৎ ডাঙ্গা বলো, জল বলো, কিংবা আকাশ বলো, শূন্য বলো, সব জায়গায় এদের দখলে রয়েছে। এন্ডোথার্মিক, অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না, এরা এন্ডোথার্মিক প্রাণী। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো। আশা করি বুঝতে পেরেছো। তো এটা ফার্স্ট ইয়ারের সাথে এই ক্লাসটা আমার জমি হবে, আমি আগে রেকর্ড করে রাখলাম। যদি কোনো কারণে জমি ক্লাস নিতে না পারি, আমার একটু ব্যস্ততা আছে, হয়তো নিতে পারবো না, এই জন্য আগে রেকর্ড করে রাখছি। জমি ক্লাস নিতে পারলে তো নিবই, আর না পারলেও এটা ইউটিউবে দিব এবং হোয়াটসঅ্যাপে দিব, তোমরা দেখে নিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি। নেতস্টোমাটার শ্রেণীসমূহের উদাহরণ সহ বৈশিষ্ট্য লিখো। আর নয়, ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।